আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম তোমাদের সেকেন্ড বা থার্ড থার্ড বায়োলজি ক্লাসে। তো আমি স্টার্ট করে দিব, তোমরা সবাই আমার সাথে জয়েন করে ফেলো এবং আমাকে বলো যে আমার কথা কি তোমাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে। ওকে, সাউন্ড ক্লিয়ার। তো তোমরা সবাই আমার সাথে জয়েন করে ফেলো, আমি 1 মিনিটের মধ্যে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে ফেলবো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা জয়েন করে ফেলেছো এবং আমাকে দেখছো তাদেরকে আমার বায়োলজি ক্লাসে থার্ড বারের মতো ওয়েলকাম। তো তোমরা নিজেদের প্রোফাইলে আমার ভিডিওটা মানে ইনস্ট্যান্ট স্কুলের ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরাও ভিডিওটা দেখতে পারে এবং তোমাদের সাথে সাথে তারাও ক্লাসটা করতে পারে। আচ্ছা, সবাই লাইভটা শেয়ার করে দাও। আমি আবার বলছি, কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দিব আমাদের আজকের টপিকটা। ফার্স্ট অফ অল আমি কিছু কথা বলে নেই। আমি এটা আমার থার্ড ক্লাস। তো আমি আমার ফার্স্ট ক্লাসটা ছিল আমার ওরিয়েন্টেশন একটা ক্লাস ছিল। সেকেন্ড ক্লাসটা ছিল একেবারে ব্র্যান্ড নিউ চ্যাপ্টার, একেবারে ব্র্যান্ড নিউ চ্যাপ্টার, সেটা হচ্ছে জুলজির ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, জুলজির ফার্স্ট চ্যাপ্টারে কিছু বেসিক আলোচনা করেছিলাম আমি, একেবারে ব্র্যান্ড নিউ। আর আজকে জুলজির ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করবো এটা তো অলরেডি পোস্ট দেওয়া হয়েছে। তো আজকে আমরা এটা নিয়ে স্টার্ট করব, কথাবার্তা বলা স্টার্ট করব। তোমরা সবাই আমাদের সাথে জয়েন করে ফেলো, আমি কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দিব। এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে তাদের লাইফটা শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে তারাও ক্লাসটা করতে পারে। ওকে, আমি কি আমার ক্লাসটা স্টার্ট করব? আমাদের আজকের বায়োলজি ক্লাসটা স্টার্ট করে দিই আমি, কি বলো? ওকে, এই এটা হচ্ছে বায়োলজি ক্লাস, আর আমি তোমাদের বায়োলজি মেন্টর সাদি ইসলাম প্রমিক। আমাদের আজকের টপিকটা হচ্ছে জুলজি চ্যাপ্টার 1। ঠিক আছে, জুলজি চ্যাপ্টার 1, মানে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস ও বিচিত্রতা। যদি চ্যাপ্টারটা অনেক বোরিং, তো আমরা চ্যাপ্টারটা অনেক সুন্দর করে ক্লাস করা স্টার্ট করব, যাতে আমাদের আউটপুটটা যাতে একটু বেশি বের হয় এবং আমরা ইনপুটটা যাতে একটু মিনিমাম ইনপুট নিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। ওকে দেন, তোমরা তোমাদের তাদের ফ্রেন্ডদের সাথে খুব তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দাও। আর আমার কথা ইনশাল্লাহ স্পষ্ট শোনা যাচ্ছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে আবারও বলছি, লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটা করতে পারে। ঠিক আছে, ওকে। দেন স্টার্ট করে দিই। আমি আবারও বলছি, যেহেতু চ্যাপ্টার মানে আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করব। সো আমি সাদি ইসলাম প্রমিক, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি। আমি হলিক্রস কলেজের প্রাক্তন ছাত্রী। তো এখন আমি আছি তোমাদের সাথে ইনস্ট্যান্ট স্কুলের হয়ে তোমাদের বায়োলজি মেন্টর হিসেবে।
তো হচ্ছে আমি আগেও দুইটা ক্লাস নিয়েছিলাম, একটা ছিল আমার ওরিয়েন্টেশন ক্লাস এবং সেকেন্ড ক্লাসটা ছিল আমাদের ব্র্যান্ড নিউ চ্যাপ্টারটা, সেটা হচ্ছে জুলজি ফার্স্ট চ্যাপ্টারটা। তো আজকে আমরা ওই চ্যাপ্টারটা আরেকটু আগানোর ট্রাই করবো। আমরা প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে আমরা একটু অল্প অল্প করে পড়াশোনা করবো, ঠিক আছে? তোমরা সবাই বই খাতা নিয়ে বসবে। আমি আগে বলেছি বায়োলজি সাবজেক্টে তোমাকে যদি আমি নর্মাল ম্যাথের মতো বুঝিয়ে দিই তাহলে বায়োলজি সাবজেক্টটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মানে আমাকে এত বেশি কষ্ট পড়াতে হবে না। কিন্তু দিন শেষে যেটা দেখা যাবে যে অ্যাডমিশনে গিয়ে বা কোনো একটা বড় বড় ইয়েতে গিয়ে তখন দেখা যাবে যে তখন দেখা যাচ্ছে যে আপু আমরা তো হচ্ছে এত ডিটেলসে পড়ি নেই, আমরা যে টপিকগুলো দেখিয়েছিলেন যেগুলো এইচএসসি তে আসবে সেগুলো জাস্ট মেকানিজম গুলো জানি। কিংবা তোমরা চিন্তা করো যারা হচ্ছে মানে আমরা যারা এইচএসসি রিলেটেড ওরিয়েন্টেড পড়াশোনা করি তারা কি করি বলতো? ধরো আমরা একটা শ্বসন চ্যাপ্টার পড়লাম, ঠিক আছে? ধরো আমরা একটা শ্বসন চ্যাপ্টার পড়লাম, তো শ্বসন চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়ি? শ্বসন চ্যাপ্টারটা আমরা পড়ি এভাবে যে শ্বসন থেকে কি কি আসবে, শ্বসনের মেকানিজম কি, এটা এটা যেটা গত বছরের পরীক্ষায় এসেছিল। তো দিন শেষে দেখা যায় তোমরা এখন যে স্টেজটাতে আছো সেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেজ। তো এই স্টেজের পরে কিন্তু তোমাদের পড়ালেখা শেষ না, তোমাদের পড়ালেখার একটা নতুন দিগন্ত মানে হচ্ছে উন্মোচিত হবে। কঠিনই বাংলা ভাষা বলে ফেললাম, আসলে হচ্ছে আমরা সবাই এরকম বলবো অভ্যস্ত। তো মানে আমি মোটিভেশন দেই, তোমরা আমার সামনে এসে মোটিভেশন দিবা, মানে তোমরা আমার জায়গায় এসে মোটিভেশন দিবা, তোমাদের জুনিয়ররা তোমাদের জায়গায় মানে আস্তে আস্তে হচ্ছে তোমাদের জায়গায় এসে মোটিভেশন দিবে, মানে এইটাই তো নর্মাল, তাই না? তো এখন যে জিনিসটা সেটাতে আসো যে হচ্ছে আমরা সবসময় এইচএসসি ওরিয়েন্টেড পড়াশোনা করতে করতে আমরা একটা সময় ভুলে যাই যে আমরা অ্যাকচুয়ালি অ্যাডমিশন দিব। কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করো তো, বায়োলজি তুমি যে রিটেনের জন্য পড়াশোনা করতেছো, বায়োলজি কিন্তু আমাদের অবজেক্টিভ বলেও একটা বিশাল একটা সাইড থাকে। দিন শেষে আমরা যারা রিটেনের জন্য অনেক বেশি পড়াশোনা করতেছি তারা দেখবা হচ্ছে অবজেক্টিভ যে সাইডটা থাকে অবজেক্টিভ সাইডটাতে ওরা অনেক বেশি দেখা যায় যে হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি এমন ভাবে পড়াশোনা করি লাইক হচ্ছে আমরা অবজেক্টিভ সাইডটা তো ভালো করব, কারণ আমি সবসময় অবজেক্টিভের উপর কেন জোর দিতে বলি, কারণ একটা জিনিস চিন্তা করো তো, তুমি যত বেশি অবজেক্টিভ সলিউশন করবে বা যত বেশি তুমি রিডিং পড়বে, যত বেশি তুমি একটা টপিকের থেকে অবজেক্টিভ পড়বে তত বেশি তুমি ওই টপিকটা থেকে নলেজ গেদার করবে, ঠিক আছে? তো যখন তুমি নলেজ গ্যাদার করতেছো অনেক বেশি তখন দেখো তোমার সৃজনশীলের লেখার সময় কিন্তু তোমার কাছে অনেক তথ্য থাকে, ঠিক আছে? আর তুমি যখন কোনো কিছু জানো না শুধু মেকানিজমটা জানো, তুমি ট্রাই করো কি অন্য আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সারও তুমি একে মেকানিজমটা দিয়ে ট্রাই করো। তো আমাদের দিন শেষে লাভটা কিসে? আসলে লাভটা হচ্ছে আমাদের দিন শেষে ওইটাতে, যেমন ধরো আমরা যদি অনেক 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 বেশি তথ্য গ্যাদার করতে পারি তাহলে কিন্তু আমাদের সৃজনশীল লেখার মানটাও অনেক উন্নত হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সারকে কিন্তু আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সারে চালিয়ে দেওয়ার চেষ্টা করব না, তাই তো? তো আমরা ট্রাই করব যাতে হচ্ছে তোমরা খুব কম সময়ে, যেহেতু আমরা আছি ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে, ইনস্ট্যান্টলি আমরা সবকিছু করার ট্রাই করব, ঠিক আছে? তো আমি আগে বলে নেই আমরা হচ্ছে তোমরা বাংলাদেশে যে যেখানে আছো যেখান থেকে বসে দেখতেছো সেখান থেকেই সারা বছর এই ভিডিওটা দেখতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি দেখতে পারবে, ঠিক আছে? তো যার কারণে এটার নাম হয়েছে ইনস্ট্যান্ট স্কুল, ঠিক আছে? আর টপিক ওরিয়েন্টেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা প্লিজ হচ্ছে আমাদের পেজের মেসেজে গিয়ে মানে পেজের যে মেসেঞ্জার আছে সেখানে গিয়ে হচ্ছে তোমরা মেসেজ দিয়ে দিবে, তাহলে আমরা ইনস্ট্যান্টলি তোমাদের মেসেজের রিপ্লাইটা দেওয়ার ট্রাই করবো। কারণ যেহেতু আমাদের মানে পেজটার নাম আমরা যাদের কাজ করছি সেটার নামই হচ্ছে আমরা দিয়েছি ইনস্ট্যান্ট স্কুল, ঠিক আছে? তোমাদের যে কোনো সমস্যা যাতে আমরা ইনস্ট্যান্টলি সলভ করতে পারি সেই জন্যই মূলত হচ্ছে আমাদের এটা খোলা, এবং আমাদের মানে মেইন লক্ষ্যটাই এটা, ঠিক আছে? তারপর চলে আসি মানে আমার বায়োলজি বেসিক কথাবার্তাতে, ঠিক আছে? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আমি আমার মেইন ক্লাসটা স্টার্ট করে দিব। আবারও বলছি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে প্লিজ প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরা আমাদের সম্পর্কে জানতে পারে এবং আমার ক্লাসটা করতে পারে, ঠিক আছে? এবং এর আগের ক্লাস রিলেটেড বা ওরিয়েন্টেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে? আমি এখনই সলভ করার ট্রাই করব। হ্যাঁ আপু, আমি মেডিকেল স্টুডেন্ট, আমি হচ্ছে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি আরেকটা জিনিস বলছি, আমি হচ্ছে কিন্তু হলিক্রস কলেজের প্রাক্তন ছাত্রী, তাই যারা যারা হলিক্রস কলেজ থেকে মানে কলেজের জুনিয়র আমাকে দেখছো তারা কমেন্ট করে জানিয়ে দাও যে আপু আমরা আপনার কলেজের জুনিয়র, ঠিক আছে? ওকে দেন হচ্ছে আই গেস আমার কথাবার্তা সবই স্পষ্ট, সব শোনা যাচ্ছে, তাহলে হচ্ছে আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিই, ঠিক আছে?
আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিই এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসটা আবার মানে শেয়ার করো, যাতে হচ্ছে মানে শেয়ার করতে থাকো যারা শেয়ার করেনি, যাতে হচ্ছে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরা ওই ক্লাসটা দেখে তারাও কিছু উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে, থাকো আমাদের সাথে এবং তোমাদের ফ্রেন্ডের সাথে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে হচ্ছে আমরা মানে যাতে আমার ক্লাসটা তোমাদের পাশাপাশি ওরাও করতে পারে, ঠিক আছে? তো হচ্ছে ওকে, সমস্যা নেই। হলি ক্রস বিকর্ণা পাশাপাশি স্কুল, জাস্ট ফার্ম গেট, একটা ফার্ম গেট, একটা হচ্ছে বেলি রোড, তাই না? আমরা মোটামুটি কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি আমার ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা স্টার্ট করে দিও, মানে শেয়ার করে দিও, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসটা স্টার্ট মানে করতে পারে, ঠিক আছে? ওরাও যাতে করতে পারে, কারণ এখন যেহেতু পুরাটাই লকডাউন সিচুয়েশন, তোমরা যে যেখানে যেভাবে বসে ক্লাসটা করবে, যেখানেই থাকো, যেখানে যে অবস্থায় থাকো, ক্লাসটা করলে তোমাদের নিজেদেরই উপকার হবে, তাই তো? ওকে, দেন আমি স্টার্ট করে দিচ্ছি। ওকে, দেখো আমাদের ফার্স্ট টপিকটা হচ্ছে শ্রেণীবিন্যাসের নীতি, ঠিক আছে? আমাদের ফার্স্ট টপিকটা কি দেখো, শ্রেণীবিন্যাসের নীতি। যদিও এটা একটা ইম্পর্টেন্ট কোন একটা টপিক না, তবুও হচ্ছে মানে আমরা টপিকটা রেখেছি মানে হালকা পাতলা আলোচনা করার জন্য। শ্রেণীবিন্যাসের নীতি সম্পর্কে কিন্তু তোমরা ক্লাস 10-এও অনেক হাবিজাবি পড়েছিলে, তো এই হাবিজাবি এখনই আছে। তো এইসব টপিকগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, যত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নন করাটা পড়বে শ্রেণীবিন্যাস, ঠিক আছে? তো শ্রেণীবিন্যাসের নীতির মধ্যে অনেক কিছু আছে, যেমন নামকরণ আছে, তারপর সংরক্ষণ আছে, র্যাঙ্কভুক্তকরণ আছে, ক্যাটাগরিকরণ আছে। তো তোমরা জাস্ট ওগুলা একটা চোখে রিডিং দিয়ে যাও। এখান থেকে আসলে ইম্পর্টেন্ট বলে কোনো কথা নেই, তবে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নামকরণ, ঠিক আছে? তোমরা অলরেডি জানো যে আমাদের মানে বৈজ্ঞানিক যে নামটা হয়, সে নামটা কি কি হয় বলতো? বৈজ্ঞানিক নামকরণটা কি হয় বলতো? দ্বিপদ নামকরণ হয়, ঠিক আছে? আমরা যে নামকরণটা করি, যেমন ধরো মানুষ, ঠিক আছে? মানুষের নামকরণটা কি বলতো? হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে? মানুষের নামকরণটা কি? হোমো স্যাপিয়েন্স, ঠিক আছে? তার মানে এখানে কয়টা পদ পাচ্ছি আমরা? দুইটা পদ, হোমো একটা, স্যাপিয়েন্স একটা, তার মানে দ্বিপদ নামকরণ। এটা নিয়ে তোমরা আগে পড়েছো, এটা আমার বোঝানোর তেমন কিছু নেই। আমি যদি আলট্রা প্রো ম্যাক্স লেভেলে তোমাদের এগুলো বুঝাতে যাই, তোমরা আরো বোর্ড হবা। আচ্ছা, তো আমরা এই টপিকটা শেষ করে দিব, তার আগে তোমাদের একটা নতুন টপিক নিয়ে কথাবার্তা বলবো। যেহেতু আমরা দ্বিপদ নামকরণের কথাবার্তা বলেছি, তো এখন তোমরা একটু বড় হয়েছো, এখন ক্লাস 10 থেকে 11-এ উঠেছে, 11 থেকে 12-এ উঠেছে। তো হচ্ছে যারা যেখান থেকে দেখছো তারা জেনে রাখো যে আমাদের দ্বিপদ নামকরণ কিন্তু শেষ নয়। আমাদের দ্বিপদ নামকরণের পরে যে নামকরণটা আছে সেটা হচ্ছে ত্রিপদ নামকরণ, ঠিক আছে? তিনটা পদ দিয়েও কিন্তু আমাদের নামকরণ করা যাচ্ছে, সেটাকে আমরা বলছি কি বলতো? ত্রিপদ নামকরণ, যেখানে তিনটা পদ থাকে, ঠিক আছে? ওকে, দেন দেখো এই ত্রিপদ নামকরণটা কি আবিষ্কার করেছে? পাখি বিজ্ঞানী স্নেজেল, ঠিক আছে? এটাও তোমাদের বই আছে, পাখি বিজ্ঞানী স্নেজেল। ওকে ওকে, দেন চলে আসো নন কর্ডা পর্বের শ্রেণী বিন্যাস। এখন কথা হচ্ছে আপু নন কর্ডাটা কি, ঠিক আছে? আপনি কেন এই কর্ডাটা নামের আগে নন লিখছেন? আবার নন কর্ডা জিনিসটাই কি? আবার আপনি বলতেছেন কর্ডাটার আগে নন, তাহলে কর্ডাটা জিনিসটা কি? এটা নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যদিও অনেক মানে অনেকেই তোমরা নতুন, তো আমি এই কথাটা একটু মানে আগের কথার যে ধরে একটু কথাবার্তা বলি। নন কর্ডাটের জিনিসটা হচ্ছে যাদের নটকর্ড থাকে না, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপু নটকর্ড জিনিসটা কি? মানে নটকর্ড জিনিসটা হচ্ছে ভ্রূণ অবস্থায়, আমরা যখন মায়ের পেটে ছিলাম, যখন আমাদের আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, তো আমাদের এমব্রায়োনিক স্টেজটাতে আমাদের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, আমি আগের দিনই বলেছি, আমরা যখন বায়োলজিটা পড়বো তখন আমাদের অনেকগুলো টার্মের সাথে আমাদের পরিচিত হতে হবে। যেমন ধরো পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় কথাটার মানে হচ্ছে পিঠের সাইডে, পেছনের দিকে। অঙ্কীয় যদি বলে তখন বলবে ফ্রন্ট সাইডে, সামনের দিকে, ঠিক আছে? পার্শ্ব বললে হচ্ছে এই সাইডে, ঠিক আছে? ল্যাটারাল সাইডে। তারপর চলে আসো যে হচ্ছে নন কর্ডাটা এবং কর্ডাটা পর্বের শ্রেণী বিন্যাস, ঠিক আছে? দেখো নন কর্ডাটা পর্বের শ্রেণী বিন্যাস, আচ্ছা তার তার আগে নটকর্ড নিয়ে পড়াশোনা করছিলাম। আচ্ছা, নটকর্ডের জিনিসটা কি? ভ্রূণ অবস্থায় দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, তার মানে পিঠের দিকের মাঝ বরাবর একটি হচ্ছে দণ্ডাকার নমনীয় স্থিতিস্থাপক একটা দণ্ডের মতো কিছু একটা দেখা যায়, সেটাকে আমরা বলি নটকর্ড। যাদের নটকর্ড থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী, আর যাদের নটকর্ড থাকে না তাদেরকে আমরা বলি হচ্ছে নন কর্ডাটা পর্বের প্রাণী, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? কেউ একটু বলো তো, মানে আমি অযথা বলে কিন্তু আসলে তোমাদের কোনো দিন শেষে লাভ হবে না যদি তোমরা না বুঝো। আবারও বলছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে
ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে। ওকে, ক্লিয়ার। দেন হচ্ছে আমি আমার নেক্সট টপিকটা স্টার্ট করে দিচ্ছি। বলতো আমি বলেছিলাম কি বলতো, নটকর্ড নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? এখন কথা হচ্ছে আপু আপনি তো বললেন নটকর্ডের কথা, এখন নটকর্ড থাকলে আপনি বলতেছেন সরি কর্ডাটা, এবং নটকর্ড না থাকলে আপনি বলতেছেন নন কর্ডাটা। এখন আপু কথা হচ্ছে এই যে আপনি কর্ডাটা নন কর্ডাটা বলতেছেন, আসলে তাহলে আমরা মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলতেছি? ওকে, মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলছি বলতো? ভ্রূণ অবস্থা থেকে যখন তারা ম্যাচিওর অবস্থায় আসে, মানে পরিণত অবস্থা যেটাকে বলে, তখন যাদের এই নটকর্ডটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় তাদেরকে আমরা বলি মেরুদণ্ডী প্রাণী, আর যাদের প্রতিস্থাপিত হয় না তাদেরকে আমরা বলি অমেরুদণ্ডী প্রাণী। বুঝেছো? তো হচ্ছে তোমার এই তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো তো, নন কর্ডাটা পর্বের প্রাণীরা কি মেরুদণ্ডী প্রাণী? অবশ্যই না, কারণ নন কর্ডাটা মানে কি বলতো, এদের তো নটকর্ড থাকেই না, তাহলে আবার নটকর্ড প্রতিস্থাপিত হয়ে আবার মেরুদণ্ডে কিভাবে পরিণত হবে? তো তার মানে নন কর্ডা পর্বের প্রাণীতে কিছুই নাই, ঠিক আছে? নাই নটকর্ড, নাই হচ্ছে মেরুদণ্ড, ঠিক আছে? এবারে সব তাহলে মানে তার মানে কি কর্ডাটা পর্বের শ্রেণীতে সবার মেরুদণ্ড আছে? না, কর্ডাটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে পড়বো। তো কর্ডাটা নিয়ে আমরা একটা ভিজুয়াল একটা আলোচনা করে ফেলি। কর্ডাটা পর্বের প্রাণীকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই কর্ডাটা পর্বের প্রাণীকে যে তুমি 3 ভাগে ভাগ করতেছো, ওই 3 ভাগের মধ্যে লাস্টের যে ভাগটা যেটা নাম হচ্ছে ভার্টিব্রাটা, ওই ভার্টিব্রাটা পর্বের প্রাণীদেরই শুধুমাত্র মেরুদণ্ডী বলা হচ্ছে। তখন তুমি বলবা আচ্ছা আপু একটু আগে তো বললেন যে নটকর্ডটা প্রতিস্থাপিত হয়ে মেরুদণ্ডে পরিণত হলো, তাহলে বাকি 2 শ্রেণী কেন বঞ্চিত হবে? কারণ ভ্রূণ অবস্থায় ওদের সবার দেহে, কর্ডাটা প্রাণী মানে কি বলতো, সবার দেহে নটকর্ড অবস্থান করবে। এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া হয়নি যে আমার তোমার নটকর্ড থাকবে ওর নটকর্ড থাকবে না, ঠিক আছে? তার মানে ওদের কিন্তু সবার নটকর্ড থাকে, কিন্তু কথা হচ্ছে তারাই তো উন্নত হবে যাদের যেসব শ্রেণীর প্রাণীগুলো নটকর্ডটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। আর একমাত্র ভার্টিব্রাটা পর্বের প্রাণীদেরই কিন্তু হচ্ছে তোমার নটকর্ডটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়। বুঝতে পেরেছো? তো যার কারণে যদি মেরুদণ্ডী প্রাণী বলাই লাগে তখন তোমাকে বলতে হবে ভার্টিব্রাটা পর্বের প্রাণী, ঠিক আছে? কিন্তু তুমি কখনোই বলতে পারো না যে কর্ডাটা পর্বের প্রাণী মানেই মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? ওকে, তো আমরা যেহেতু পর্বটাকে 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন কর্ডাটা আর একটা কি বলতো কর্ডাটা, ঠিক আছে? নন কর্ডাটা পর্বের প্রাণীগুলোকে আমরা আবার 4টা ভাগে ভাগ করতে পারি। দেখো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা। ইন কেস অফ যদি বোর্ড দেখতে সমস্যা হয় তাহলে প্লিজ আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু ট্রাই করবা, ঠিক আছে? কারণ আমি কথাতে আমি আমার মানে হচ্ছে লেকচারে আমি কথা বেশি বলি আর হচ্ছে লেখি কম, তো আমার কথা যদি স্পষ্ট শোনা যায় তাহলে মানে হচ্ছে আই হোপ যে আমার ক্লাসটা তোমরা সম্পূর্ণ বুঝে যেতে পারবে, ঠিক আছে? ওকে, যে আমি একটু দেখি তোমাদের এই টপিকটা পর্যন্ত কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো, কারণ সমস্যা নিয়ে সামনে আগালে দেখবে তোমরা কিছু বুঝতেছো না। হ্যাঁ হ্যাঁ, মানুষ অবশ্যই করডাটা শ্রেণীর প্রাণী, মানে মানুষ করডাটা পর্বের প্রাণী, ঠিক আছে? কথা হচ্ছে মানুষ তো করডাটা পর্বের প্রাণী অবশ্যই, কিন্তু মানুষ কিন্তু করডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের প্রাণী, ঠিক আছে? কারণ মানুষ কিন্তু মানুষের যেমন করডাটা থাকে প্লাস কিন্তু ওদের করডাটা মেরুদণ্ডেও প্রতিস্থাপিত হয়, তাই কিন্তু করডাটা কিন্তু মেরুদণ্ডী শ্রেণীর প্রাণী, মানে কি বলছে, মানুষ কিন্তু মেরুদণ্ডী শ্রেণীর প্রাণী। তো মানুষ যেহেতু একে তো করডাটা, সেকেন্ড অফ অল কি বলতো, এদের কর্ডাটা মানে হচ্ছে নটকর্ডটা মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয়, ঠিক আছে? ওকে, তোমাদের সবার কাছে কি ক্লিয়ার? দেন হচ্ছে আমি আমার নেক্সট টপিকটাতে যাব। কর্ডাটার একটু ডিটেলসে যেতে হবে আমাকে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা হচ্ছে তোমার সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, আমি আবারও বলছি, তোমরা যারা যেখান থেকে এই লাইভটা দেখছো তারা তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দাও যাতে হচ্ছে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরা ওটা দেখতে পারে, ঠিক আছে? যাতে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরা অনেক কিছু জানতে পারে। ওকে, সবকিছু ক্লিয়ার? তাহলে হচ্ছে আমি স্টার্ট করে দিব। আর যারা শেয়ার করনি তারা হচ্ছে প্লিজ 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 লাইভটা শেয়ার করে দাও যাতে হচ্ছে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরাও লাইভটা দেখতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমি স্টার্ট করে দিচ্ছি আমার নেক্সট টপিকটা। ওকে, দেখো, প্রথম পর্বটা, ঠিক আছে, পরিফেরা।
পরিফেরা পর্বটা হচ্ছে একেবারে প্রথম পর্ব। আচ্ছা এখন কথা হচ্ছে আপু পরিফেরা পর্ব কি হয়েছে? পরিফেরা পর্ব কি হয়েছে দেখো, পরিফেরা নিডারিয়া, পরিফেরাকে আমরা বলবো ফাইলাম 1 মানে পর্ব 1, ঠিক আছে? পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস নেমাটোডা মলাস্কা অ্যানিলিডা আর্থ্রোপোডা একাইনোডার্মাটা, ঠিক আছে? এইসব নিয়ে ডিটেলস আলোচনা করার ক্লাসটাই আজকে, ঠিক আছে? খুব একটা পড়াশোনা করবো না আমরা আমাদের ক্লাসে, আমি আমার ক্লাসে আহামরি কিছুই পড়াই না, আমরা একটু অল্প অল্প করে পড়াশোনা করবো যাতে বায়োলজি জিনিসটা এমনি কঠিন, তোমাদের যাতে আর বেশি কঠিন না লাগে, ঠিক আছে? আমি আগেও বলেছি যেহেতু স্কুলটার নাম ইনস্ট্যান্ট স্কুল, আমরা ইনস্ট্যান্টলি অনেক কিছু জানতে পারবো, ইনস্ট্যান্টলি অনেক কিছু শিখতে পারবো এবং ইনস্ট্যান্টলি অনেক কিছু অ্যাবজর্ভ করতে পারবো, যাতে পরীক্ষার হলেও আমরা সবকিছু অনেক সুন্দর করে মানে হচ্ছে লিখে আসতে পারি, ঠিক আছে? ওকে, দেন আবার বলছি তোমরা যারা লাইভটা শেয়ার করনি তারা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দিও যাতে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরাও লাইভটা দেখতে পারে, ঠিক আছে? ওকে, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথিস নেমাটোডা মলাস্কা অ্যানিলিডা আর্থ্রোপোডা একাইনোডার্মাটা, যার মধ্যে পর্ব 1 কে আছে বলতো? পর্ব 1 এ আছে হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী, ঠিক আছে? পরিফেরা পর্বের প্রাণীরা পর্ব 1 এ আছে। আমি গতদিন একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, যারা গতদিনের ক্লাসটা করনি তারা একটু পেছনে গিয়ে আমার ক্লাসটা করে আসবে, কারণ হচ্ছে আমার ক্লাসটা এই পেজে আপলোড দেওয়া আছে, তারা করে নিয়ে তারা একটু করে নিবে। আচ্ছা তারপর দেখো, আমি গতদিন একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম কি জানো? ধরো তোমরা একটা বই স্টার্ট করেছো, ঠিক আছে? বইয়ের প্রথম অধ্যায় থেকে লাস্ট অধ্যায় যাবা না, বই প্রথম থেকে লাস্ট অধ্যায়ে যাওয়ার সময় তোমাকে মনে করতে হবে প্রথমটা সবচেয়ে অনুন্নত এবং লাস্ট অধ্যায় সবচেয়ে উন্নত। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, এই যে পরিফেরা পরিফেরা নিডারিয়া এই যে এইসব শেষ করছো, শেষ করার পরে কর্ডাটা পর্বের আবার ভার্টিব্রাটা উপপর্বে গিয়ে মানুষের উদাহরণটা দেওয়া হয়েছে। এই যে বলা হয় যে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, ঠিক আছে? মানে মানুষ অনেক উন্নত শ্রেণীর প্রাণী। তো এই উন্নত শ্রেণীর প্রাণীকে দেখেছো প্রথমে আলোচনা করতে? না, আমরা কিন্তু এই যে অনুন্নত থেকে উন্নতের দিকে যাচ্ছি, ঠিক আছে? তার মানে কি ব্যাপারটা আমাদের ট্রিক্সটা কি হলো? ট্রিক্সটা হলো যদি ইন কেস অফ কোনো কোয়েশ্চেন আসে, আমরা যখন বোটানি পড়বো বা উদ্ভিদ বিজ্ঞান পড়বো তখন ইন কেস অফ অনেক কোয়েশ্চেনই পাবা তোমরা এই ধরনের, যে হচ্ছে অমুক থেকে অমুক কি উন্নত নাকি অমুক থেকে অমুক উন্নত। এখন তোমরা কেমনে বের করবা বলো তো? আমরা কিভাবে বের করবো? আমরা হচ্ছে সুন্দর করে আমরা যখন পড়ি তখন তো আমরা পড়তে পড়তে একটা টাইমে একটা জিনিস নিয়ে ধারণা চলে আসে যে কোন চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টার, যদি তোমাদের ওইটা মনে থাকে তাহলে তোমরা বলে দিতে পারো। কারণ হচ্ছে বইয়ের ফার্স্ট থেকে বা যে কোনো জিনিসের সিকোয়েন্সে যখন স্টার্ট করে তখন অনুন্নত থেকে উন্নত, ঠিক আছে? তার মানে পরিফেরাটা কি হবে বলো তো? সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণী। এই ট্রিক্সটা তোমরা কাজে লাগাতে পারো। আর এটা কিন্তু শুধু বায়োলজি ট্রিক্স, আমি কিন্তু বলছি না এটা ম্যাথে কাজে লাগবে, তোমার হচ্ছে ফিজিক্সে কাজে লাগবে, কারণ ওটা আমার আউট অফ টপিক, ঠিক আছে? আমি আমার শুধু বায়োলজির কথা বলতে পারি, বায়োলজি, জুলজি আর হচ্ছে বোটানি। খুব তাড়াতাড়ি যখন আমরা বোটানি ফার্স্ট অধ্যায়ে চলে যাবো আমি কিন্তু এর জলজান্ত প্রমাণ তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? তারপরে চলে আসো পরিফেরা পর্বের প্রাণী, ঠিক আছে? পরিফেরা পর্বের প্রাণীরা যেহেতু সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণী, তো পরিফেরা পর্বের প্রাণী কিন্তু কিছুই থাকবে না, ঠিক আছে? আমি কথা হচ্ছে আপু কিছুই থাকবে না মানে কি? পর্ব তো হয়েছে। আচ্ছা এর আগে আমরা একটু আলোচনা করি, চলো আমরা এর আগে 3-4টা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, মানে আবারও আলোচনা করবো। চলো আমরা টপিক 3টা লিখে নিই। এটা হচ্ছে আমার আউট অফ টপিক, আমি গত মানে ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এই ক্লাসে আমি হালকার উপর ঝাপসা আলোচনা করবো, ঠিক আছে? দেখো প্রথম টপিকটার নাম হচ্ছে ভ্রূণ স্তর। প্রথম টপিকটার নাম হচ্ছে ভ্রূণ স্তর, সেকেন্ড টপিকটার নাম হচ্ছে সিলোম। দেখো সেকেন্ড টপিকটার নাম কি? সিলোম। ঠিক আছে? আচ্ছা এই দুটো টপিক সম্পর্কে যদি তোমরা ক্লিয়ার হয়ে যাও তাহলে, আচ্ছা তোমাদের সবার একটা যারা অলরেডি সেকেন্ড ইয়ারে আছো, সেকেন্ড ইয়ার থেকে আমার ভিডিওটা দেখছো, তাদের সবার একটা প্রবলেম হয় যে আপু এত এত পর্ব তাহলে আমরা মনে রাখবো কিভাবে? এত পর্বগুলোর জিনিসপত্র আমরা কিভাবে মনে রাখবো? তো আমরা মনে রাখার জন্য কিছু ট্রিক্স শিখতে হবে, ঠিক আছে? সবাই তো মনে করো হচ্ছে ঝাড়া মুখস্থ করে, বাট ঝাড়া মুখস্থ করলে আসলে এগুলো হয় না। তো যে জিনিসগুলো কি করতে হবে আমরা ট্রিক্স সহকারে আগাবো। তার আগে আমি যেহেতু নতুন অনেকে আছো আমার সাথে, তো নতুনদের জন্য সুবাদে আমি হচ্ছে এই দুইটা টপিক আরেকবার আলোচনা করব। এই দুইটা টপিক কি বলেছে দেখো তো, ভ্রূণস্তর আর সিলোম, এই দুইটা টপিক যদি তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে 8টা পর্ব থেকে প্রত্যেকটা এই 8টা পর্বের দুইটা করে উদাহরণ, দুইটা করে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স তোমাদের একেবারে মুখস্থ থাকবে। বুঝতে পেরেছো আমার কথা? জাস্ট দুইটা টপিকের ক্যারেক্টারিস্টিক্স তোমাদের একেবারে মুখস্থ থাকবে, মানে দুইটা টপিক মানে প্রত্যেকটা দুইটা করে ক্যারেক্টারিস্টিক্স। এখন কথা হচ্ছে আপু যেখানে আমাদের 4-5টা মনে রাখতে হয় সেখানে দুইটা শিখে দিচ্ছেন, আসলে ট্রিক্সটা কি? তাহলে চলো ট্রিক্সটা একটু ধরার ট্রাই করি।
দেখো ভ্রূণ স্তর আর সিলোম ছিল, ঠিক আছে। আচ্ছা, ভ্রূণ স্তর জিনিসটা কি, ভ্রূণ জিনিসটা কি? ভ্রূণ হচ্ছে একটা শুক্রাণু, এই যেগুলো হচ্ছে জেন্ডার সাইন, গত দিন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু যখন মিলিত হয় তখন সেটাকে আমরা কি বলি বলতো? ফার্টিলাইজেশন বা নিষেক, ঠিক আছে। নিষেকের পরে কি তৈরি হয় বলতো? নিষেকের পরে সবাই জানি, নিষেকের পরে এটা থাকে এন আর এটা থাকে এন। নিষেকের পরে কি তৈরি হয় বলতো? টুয়াইস এন। এই টুয়াইস এনটাকে আমরা কি বলি বলতো? জাইগোট, তাই না? আচ্ছা, লেখা বোঝা না গেলে কোনো সমস্যা নেই, আমি মুখে বলছি, তোমরা জাস্ট একটু বোঝার ট্রাই করো, ঠিক আছে। তোমরা জাস্ট শোনো যে আমি কি বলতে চাচ্ছি। দেখো n প্লাস n ইকুয়াল টু টুয়াইস n, যেটাকে আমরা বলছি কি বলতো? জাইগোট, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই জাইগোটটা কিন্তু বিভাজিত হতে 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 জাইগোটটা আমরা কোনটাকে বলছি? টুয়াইস n কে বলছি। মানে ফার্টিলাইজেশনের পরের ধাপটা যেখানে টুয়াইস n হয় সেটাকে আমরা জাইগোট বলছি। জাইগোট আস্তে আস্তে বড় হতে ভ্রূণে পরিণত হবে। তো একটা ধাপে, ভ্রূণের একটা ধাপে ভ্রূণের স্তর সৃষ্টি হয়। এখন স্তর বলতে আপু আপনি কি বুঝাচ্ছেন? ওকে, দেখো এই যে আমি একটা জলজন্ত মানুষ দাঁড়িয়েছে তোমাদের সামনে, তোমাদের আমার মানে সবার উপরে তোমরা কি দেখতে পাচ্ছ বলতো? আমরা স্কিন দেখতে পাচ্ছি, তাই না? তারপর মাঝে দিয়ে কিছু লেয়ার আছে এবং ভেতরে অনেক জিনিসপত্র, অর্গান টর্গান আছে। তো আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম আমাদের দেহে 3টা স্তরে তৈরি হয়েছিল, এগুলো তোমরা আগেও পড়েছো। এখন আমি যখন নামগুলো বলবো তখনই তোমরা মনে করতে পারবা। যেমন ধরো একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো ভ্রূণের কোন একটা ধাপে, কোন একটা স্টেজে এরকম ভ্রূণের 3টা লেয়ার তৈরি হয়, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। একটোডার্ম ফর হচ্ছে বাইরের লেয়ার, মেসোডার্ম হচ্ছে মিডল লেয়ার এবং এন্ডোডার্ম ফর হচ্ছে তোমার একেবারে ভেতরের লেয়ার, ঠিক আছে। এখন দেখো একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এখন কথা হচ্ছে আপু স্তর কয়টা বলতো? স্তর হচ্ছে 3টা। তাহলে তুমি প্রাণীগুলোকে কি বলবো বলতো? ত্রিস্তরী প্রাণী, এইটাই। আচ্ছা, টপিক বোঝার কোনো সমস্যা আছে একটু বলো তো, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, সবাই তো কমেন্ট করে লিখে দাও তো যে আমার ক্লাসটা মানে সবার কাছে শোনা যাচ্ছে কিনা। ওকে, ব্লাড দেখা যাচ্ছে তাই তো? ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ব্লাড যাতে দেখা না যায় সেটা হচ্ছে আমরা ট্রাই করব। তো আমার কথা কি তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার? আমি আগেই বলেছি হোয়াইট বোর্ড দেখতে যদি ইনকেস কোনো সমস্যা হয় তাহলে মানে আমার কথাটা শুনতে ট্রাই করবে, কারণ আমি হোয়াইট বোর্ডে যা লিখি সবই তোমাদের ডিসক্রাইব করে দিই। ওকে, তাহলে আমি হচ্ছে স্টার্ট করে দিচ্ছি। আবার বলছি তোমাদের যারা, ঠিক আছে, লাইভটি শেয়ার করে তারা আবার লাইভটি শেয়ার করে দাও যাতে হচ্ছে সবাই তোমাদের পাশাপাশি ক্লাসটা করতে পারে, ঠিক আছে। তোমরা সেই সুযোগটা করে দিতে পারো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি আমার পরের টপিকটা, সময় নষ্ট না করে। আমার পরের টপিকটা ছিল ভ্রূণস্তর। ভ্রূণস্তর সবাই বুঝেছো? তার মানে যাদের একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম 3টা লেয়ার আছে তাদেরকে তুমি কি বলবা বলো তো? তাদেরকে আমরা বলবো হচ্ছে কি বলতো? ত্রিভ্রূণস্তরী বা ত্রিস্তরী প্রাণী, বা ইংলিশ আমরা বলি ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, ঠিক আছে। ওকে, যদি কেউ ইংলিশ ভার্সন থেকে থাকো, যদি তাদের হচ্ছে বাংলা বুঝতে সমস্যা হয় কোনো একটা টপিক ওরিয়েন্টেড, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি হোপফুলি ট্রাই করবো যদি আমি নিজে বাংলা ভার্সনে। আচ্ছা ঠিক আছে, দেখো ভ্রূণস্তর, তাদের ভ্রূণস্তরের মধ্যে আমরা কি পড়েছি বলো তো? ত্রিস্তরী প্রাণী পড়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপু ত্রিস্তরী মানে লেয়ারই তো থাকে 3টা, তাই না? একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। যদি ইনকেস অফ একটা লেয়ার না থাকে তখন কি সেটাকে আমরা দ্বিস্তরী প্রাণী বলবো? হ্যাঁ, কাইন্ড অফ। যদি ইনকেস অফ একটা লেয়ার না থাকে তখন সেটাকে আমরা দ্বিস্তরী প্রাণী বলবো। কিভাবে দ্বিস্তরী প্রাণী বলবো? তাহলে আপু কোন লেয়ারটা থাকবে না? এপিডার্মিস, মেসোডার্মিস, এন্ডোডার্মিস, মানে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম 3টার মধ্যে আপু একটা নাই করে দিলাম, তাহলে এটা দ্বিভ্রূণস্তরী প্রাণী বা দ্বিস্তরী প্রাণী না? ব্যাপারটা কিন্তু তা না। দেখো, যদি এটা হয় একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ঠিক আছে। তার মানে এই যে মেসোডার্মটা থাকে, এই যে মাঝের যে লেয়ারটা থাকে, একটোডার্ম, মেসোডার্ম আর নিচে ধরো এন্ডোডার্ম, এভাবে একটা স্যান্ডউইচের পিসের মতো। তো মাঝখান থেকে যদি মেসোডার্মটা নাই হয়ে যায় তাহলে কি থাকতেছে বলতো? একটোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম থাকতেছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী। বুঝতে পেরেছো? একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থেকে যখন মেসোডার্মটা চলে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি বলতো?
দ্বিস্তরী প্রাণী। যদি বলো যে আপু আমরা এন্ডোডার্মটা নাই করে দিছি, ওকে ঠিক আছে, ইটস দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে। মেসোডার্মকে যেতে হবে। এখন কথা হচ্ছে আপু এই যে মেসোডার্ম চলে গেল, তাহলে মেসোডার্মের জায়গায় কেউ থাকবে না? মানে কেউ ওকে মিস করবে না? অবশ্যই মিস করবে। মানে ওকে যদি মিস না করে, সে মানে হচ্ছে সবাই যাতে একটোডার্ম এবং এন্ডোডার্ম যাতে ওকে মিস না করে, সেজন্য একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়, সেটা হচ্ছে দ্বিভ্রূণস্তরী প্রাণীদের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। তো কথা হচ্ছে আপু মেসোডার্মকে তো ভাগাই দিলেন বা আনলেন মেসোগ্লিয়াকে, তাহলে কি লাভটা হলো? ওটাকে তো আমরা ত্রিস্তরী প্রাণী বলতে পারি। আচ্ছা, কেন এটাকে আমরা ত্রিস্তরী প্রাণী বলিনি মেসোগ্লিয়া থাকার কারণে? এটা নিয়ে আমরা হাইড্রাতে ডিটেলস পড়বো। কারণ মেসোগ্লিয়া হচ্ছে একটা অকোষীয় আবরণ। যদি এটা একটা কোষীয় আবরণ হতো তাহলে তো সেটাকে আমরা বলতাম এই যে ত্রিস্তরী প্রাণী। যেহেতু এটা একটা অকোষীয় আবরণ, তাই সেটাকে কিন্তু আমরা কোনো নাম দিতে পারছি না। আমরা জাস্ট জানি যে হচ্ছে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝ থেকে তো মেসোডার্ম নাই, তো এটাকে তো তোমার সাপোর্ট দিতে হবে। তো এই সাপোর্টটা দেওয়ার কাজ করেছে মেসোগ্লিয়া, ঠিক আছে। এটা একটা জেলির মতো মানে একটা আবরণ, এবং এটা হচ্ছে অকোষীয়। যদি সেটা কোষীয় হতো সেটাকে আমরা ত্রিস্তরী প্রাণী বলতাম, ঠিক আছে। তো আই হোপ তোমাদের সবার ভ্রূণস্তর টপিকটা ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না বলো? ওকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে ভ্রূণস্তর থেকে আমাকে অবশ্যই 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 জানাবে, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে আপু এই টপিকটা কেন আপনি এগুলো পড়ানোর সময় বললেন? আমি তো এই টপিকের সাথে কোনো মিল পাইলাম না। আচ্ছা চলো আমি একটু মিল খোঁজার ট্রাই করি। বলছিলাম কি বলতো, সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণী কোনটা? কমেন্ট করো তো, বলো তো সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণী কোনটা, তাড়াতাড়ি। ফার্স্ট ওকে, বলো সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণী কোনটা? আমি তোমাদের কমেন্টে অপেক্ষা করছি। তোমার সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণী কোনটা? ওকে, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। তোমরা হচ্ছে জানো বাট বলতেছো না। আমি জানি তোমরা জানো বাট বলতেছো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আবারও বলছি তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও। মানে তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো আমার লাইভে, কিংবা হচ্ছে শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরা যেখানে থাকুক সেখান থেকে যাতে আমার ক্লাসটা করতে পারে এবং আমাদের সম্পর্কে জানতে পারে, এবং বাসায় বসে বসেই যাতে খুব আরামসে ক্লাসটা করতে পারে, ঠিক আছে। যাতে ইনস্ট্যান্টলি ওরা অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু ডেলিভার করতে পারে, অনেক কিছু জানতে পারে, ঠিক আছে। কারণ যেহেতু তোমাদের ক্লাস কিছুই চলতেছে না, তো হচ্ছে এটাই হচ্ছে আমাদের ভরসা। ওকে, দেন একজন কমেন্ট করেছে পরিফেরা, ঠিক আছে, থ্যাংক ইউ পরিফেরা কমেন্টটা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তার মানে সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণী কোনটা বলতো? সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণীকে আমরা বলি কি বলতো? পরিফেরা পর্বের প্রাণী, ঠিক আছে। তো পরিফেরা পর্বের প্রাণীগুলোকে আমরা সবচেয়ে অনুন্নত শ্রেণীর প্রাণী বলি। তাহলে চিন্তা করো, আমি যদি বলতাম যে এক কোষ বহুকোষ, এককোষী প্রাণী বহুকোষী প্রাণীর নাম তো অবশ্যই শুনেছো। এককোষী মানে যারা একটা সলিড একটা সেল দিয়ে গঠিত তাদেরকে আমরা বলি এককোষী, ঠিক আছে। আর যারা অনেকগুলো সেল দিয়ে গঠিত তাদেরকে আমরা কি বলি বলতো? বহুকোষী বলি, ঠিক আছে। দ্বিকোষী বা ত্রিকোষী বলে কিন্তু কোনো কথা নাই, এককোষী এবং বহুকোষী। এখন কথা হচ্ছে তোমাদের কি মনে হয় বলতো, এককোষীটা কে হবে? যেহেতু নিম্নমানের ক্যারেক্টারিস্টিক্স, তার মানে এককোষীটা কি হবে বলতো? পরিফেরা। পরিফেরার কোষই থাকে পুরাটা একটা, বুঝতে পেরেছো? তো যার কারণে দেখা যায় কি বলতো, পরিফেরার কোষই থাকে একটা এবং এর কোনো কোষের লেয়ার থাকে না, মানে এই যে ভ্রূণস্তর থাকে না, তার তো কোষই একটা, ভ্রূণস্তর বলে আবার কি থাকবে? তার মানে পরিফেরার কিন্তু কোনো ধরনের ভ্রূণস্তর নেই, ঠিক আছে। পরিফেরার পরে কি আছে দেখো তো, নিডারি আছে না? তাহলে নিডারি কি হবে বলতো? প্রথমতে এর ভ্রূণস্তর নেই, সেকেন্ডলি কি আসবে বলতো? দ্বিভ্রূণস্তরী প্রাণী বা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। তার মানে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল কোনটা হবে বলতো? নিডারিয়া পর্বের প্রাণীগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে দ্বিভ্রূণস্তরী প্রাণী, অথবা বলবো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, ঠিক আছে। এখন কথা হচ্ছে এরপরে আমরা একটু উপরের দিকে যাই, তারপরে আসবে হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিস থেকে মলাস্কা পর্যন্ত। তোমার হচ্ছে মলাস্কা থেকে মানে মলাস্কা মানে প্লাটিহেলমিনথিস থেকে একানোডার্মাটা পর্যন্ত মলাস্কা হয়ে এরা সবাই হচ্ছে তোমার কি বলতো? ত্রিভ্রূণস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। তাহলে আমরা কি জিনিস জানতে পারলাম দেখো তো, আমরা যদি একটু বড় করে লিখি, একের কিন্তু কোনো লেয়ার নেই, এক হচ্ছে কোনো স্তর নেই। দুই কি বলতো? দুই হচ্ছে ডিপ্লোব্লাস্টিক,
ডিপ্লোব্লাস্টিক। আর 3 তে কি আছে বলতো? 3 থেকে বাকি 8 পর্যন্ত সবাই হচ্ছে তোমার কি বলতো, বানান ভুল হলে ভুল মার্জনীয়, ঠিক আছে। আচ্ছা দেখো, একের কিন্তু কোনো স্তর নেই, 2 আছে হচ্ছে তোমার ডিপ্লোব্লাস্টিক এবং 3 আছে কি বলতো ট্রিপ্লোব্লাস্টিক কেমিক্যাল, 3 থেকে 8 পর্যন্ত। তার মানে তোমরা অল ওভার এক পর্বের একটা কিন্তু প্রত্যেকটা পর্বে একটা বৈশিষ্ট্য জানো। পরিফেরা পর্ব কোনো স্তর ভিত্তিক না, নিডারিয়া পর্ব একটা দ্বিভ্রূণস্তরী প্রাণী, তারপর হচ্ছে নেমাটোডা একটা, প্লাটিহেলমিনথেস একটা ত্রিভ্রূণস্তরী প্রাণী, মলাস্কা একটা ত্রিভ্রূণস্তরী প্রাণী, অ্যানেলিডা একটা ত্রিভ্রূণস্তরী প্রাণী। তার মানে তুমি সবগুলোতে একটা বৈশিষ্ট্য দিয়ে স্টার্ট করতে পারবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাহলে আপু আমরা একটা বৈশিষ্ট্য শিখে গেলাম, এই জন্য আমাকে সবাই থ্যাংক ইউ দাও, যেহেতু তোমাদেরকে একটা নতুন ট্রিক শিখিয়ে দিলাম। আচ্ছা পরের টপিকে চলে আসো, সিলোম জিনিসটা কি? সিলোম এটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো সিলোম জিনিসটা কি আসলে? সিলোম হচ্ছে ত্রিস্তরী প্রাণীদের ফার্স্ট অফ অল, ফার্স্ট বৈশিষ্ট্য, ফার্স্ট লক্ষণ, এটাকে অবশ্যই ত্রিস্তরী প্রাণী হতে হবে। ত্রিস্তরী প্রাণী আমরা কখন বলবো? এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে যদি মেসোডার্মের লেয়ারটা থাকে। এখন কথা হচ্ছে মেসোডার্মকে নিয়ে তো কাহিনী হয়, যার কারণে এটাকে বলা হয় মানে ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র সিলোম দেখা যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপু তার মানে ত্রিস্তরী প্রাণীতে সিলোম দেখা যায় মানে কি? মানে হচ্ছে 3 থেকে 8 পর্যন্ত সবার সিলোম আছে। আচ্ছা সব জায়গায় যেহেতু ব্যতিক্রম আছে, যদি আমরা এতই সহজ হতো তাহলে আমরা পড়াশোনা করতাম না, তাই না? তো হচ্ছে এখন আমরা চলো হচ্ছে একটু ভেতরে যাই, এখানেও কি ঝামেলাটা পাকাইছে। শোনো, ত্রিস্তরী প্রাণীদের যারা শুধু ত্রিস্তরী সেই রেঞ্জেই শুধুমাত্র আমরা সিলোমটা আলোচনা করব। সিলোমটা কিন্তু মোটেও আমরা পরিফেরা কিংবা হচ্ছে নিডারিয়ার জন্য আলোচনা করছি না। আমরা প্লাটিহেলমিনথেস থেকে একাইনোডার্মাটা পর্যন্ত সিলোমটা আগে আলোচনা করছি। সিলোম জিনিসটা কি? যারা মেইনলি ত্রিভ্রূণস্তরী প্রাণী, ওদের যে মেসোডার্মাল যে রিজিয়নটা থাকে, ওই মেসোডার্মের ওখানে একটা গহ্বরের মতো থাকে। ওই গহ্বরটা যদি পেরিটোনিয়াম নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে, তখন সেটাকে আমরা বলছি সিলোম। কি বলছি বলতো? মেসোডার্মের যে ক্যাভিটিটা বা গহ্বরটা থাকে, ওইটা যদি হচ্ছে পেরিটোনিয়াম নামক জিনিস দ্বারা আবৃত থাকে, কভার অবস্থা থাকে, তখন সেটাকে আমরা কি বলছি বলতো? সিলোম। ফার্স্ট অফ অল সিলোমটা আমরা কাদের জন্য কাজে লাগাবো? 3 থেকে 8, তার মানে প্লাটিহেলমিনথেস থেকে মলাস্কা পর্যন্ত। এখন কথা হচ্ছে সিলোম আবার 3 প্রকার, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট আর হচ্ছে ইউসিলোমেট। এখন কথা হচ্ছে আপু অ্যাসিলোমেট কি? এ ফর 9, ঠিক আছে। যেখানে কোনো জিনিসের আগে এ দেখতে পাবা, মানে অ্যাসিলোমেট, অ্যাট্রাইগাস, এই কথাগুলোর মিনিং হচ্ছে তুমি যে টপিকটা নিয়ে আলোচনা করছো ওই টপিকটা, এই কথাটার মিনিং হচ্ছে সামনে এ থাকা, মানে হচ্ছে ওই টপিকে এটা নাই, বুঝতে পেরেছো? তার মানে এসিলোমেট মানে কি বলতো? ও কিন্তু কোনো সিলোম নাই, ঠিক আছে। এসিলোমেট মানে কি? কোনো সিলোম নাই, মানে মেসোডার্মাল কোষও আছে, গহ্বরও আছে, কিন্তু একে পেরিটোনিয়াম নামক কোনো পর্দা দ্বারা আবৃত করে না, যার কারণে প্লাটিহেলমিনথেস 3 নম্বরে কোনো সিলোম নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে এবার চলে নেমাটোডা। নেমাটোডা কি দোষ করলো? নিশ্চয়ই ওর কাছ থেকে সিলোম আছে। আচ্ছা এখানে আমরা কিন্তু সিলোমের 3টা প্রকারভেদ পড়েছি। অ্যাসিলোমেট মানে কি বলতো? যার সিলোমটাই নাই। এবার আসো সিউডোসিলোমেট, ঠিক আছে। সিউডো কথাটা মানে কি? সিউডো কথাটা মানে কি জানো? আচ্ছা বলে না যে হচ্ছে সে সিউডো প্লেয়ার বা হচ্ছে সে সিউডো নায়ক, মানে কি? মানে হচ্ছে তোমার হচ্ছে মিথ্যা জিনিস বলে, বা ছদ্ম নাম বা ছদ্ম বা মিথ্যা। তার মানে সিউডোসিলোমেট মানে কি বলতো? যার ছদ্ম সিলোম আছে, মানে মিথ্যা সিলোম, মানে আসল সিলোম না। তার সেও কিন্তু ত্রিভ্রূণস্তরী প্রাণী, তারও কিন্তু মেসোডার্মাল গহ্বর থাকে এবং তারও পেরিটোনিয়ামটা তৈরি হয়, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে তার পেরিটোনিয়ামটা কিন্তু কোনো আবরণ দ্বারা আবৃত হয় না, ঠিক আছে। তো যেহেতু এর পেরিটোনিয়ামটা কোনো আবরণ দ্বারা আবৃত হচ্ছে না, তাই সেটাকে কিন্তু আমরা সিলোম বলেও, সিলোমযুক্ত প্রাণী বলেও বলতে পারছি না, ঠিক আছে। সেই জন্য তাদেরকে আমরা বলি ছদ্ম সিলোমযুক্ত প্রাণী, ঠিক আছে। ছদ্ম সিলোমযুক্ত প্রাণীর পরবর্তীতে চলে আসে আমরা কি পড়েছিলাম বলতো? ইউসিলোমেট। তার মানে প্লাটিহেলমিনথেসে আমরা কি পড়েছি বলতো? 3-এ কি পড়েছি বলতো? 3-এ পড়েছি হচ্ছে তোমার অ্যাসিলোমেট। কথা স্পষ্টভাবে বুঝলে বুঝে যাবে, অ্যাসিলোমেট, ঠিক আছে। 4-এ কি পড়েছিলাম বলতো? ছদ্ম। তার মানে এর নাম কি পড়েছি? সিউডো। সবাই একটু বই খুলে বসো, বই খুলে বসলে কি আমার পড়াগুলো তোমরা অনেক ইজিলি রিলেট করতে পারবে। এখন কথা হচ্ছে আপু 5 থেকে 8 এরা সবাই হচ্ছে ইউসিলোমেট, মানে এরা আর কখনো ভন্ডামি টন্ডামি করে না, এরা সবাই আবার সেম। আচ্ছা তার মানে ব্যাপারটা দেখো আমি কি লিখেছি, তোমরা চাইলে হচ্ছে আমি আবার বলছি, তোমরা লিখে নিতে পারো তোমাদের বই, কিংবা তোমরা মনে রাখতে পারো। যেহেতু ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র সিলোমের কথাটা টপিকটা আলোচনা করছি, তার মানে সিলোম থাকুক বা না থাকুক শুরু হবে কার কাছ থেকে বলো তো?
প্লাটিহেলমিনথিস থেকে। প্লাটিহেলমিনথিস তো একটা মহা বড় কাজ করছে, তার তো কোনো সিলোম নাই, পেরিটোনিয়াম দ্বারা তৈরি হয় না, আবৃত হওয়া দূরের কথা। তো 3 নাম্বার হচ্ছে অ্যাসিলোমেট, ঠিক আছে। 4 নাম্বারে তৈরি হয়ে বসে থাকে কিন্তু কোনো পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত হয় না, ঠিক আছে। তো সেই জন্য সেটাকে আমরা বলি সিউডোসিলোমেট। এবার আসো বাকিরা কি দোষ করলো, বাকিরা কিছুই দোষ করে না, সবারই সিলোম থাকে, মানে মেসোডার্মাল গহ্বরটা একটা কোষ দ্বারা আবৃত থাকে, মানে পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। তো সেই জন্য সেটাকে আমরা বলি ইউসিলোমেট। তার মানে সবাই আমাকে আবার সেকেন্ড বার থ্যাঙ্কস দিবা, সবাই কমেন্টসে থ্যাঙ্কস দিবা। কেন? কারণ হচ্ছে তোমার পর্ব এত কঠিন একটা জিনিস, এক থেকে আর তোমাদের নিজের মুখের কথা। তো এত কঠিন পর্ব থেকে প্রত্যেকটা পর্বে কিন্তু তুমি 2টা করে লাইন জেনে গেছো। কে ভ্রূণস্তর প্রাণী, কে ভ্রূণস্তরী প্রাণী, এটার মাধ্যমে তুমি জেনে যেতে পারো খুব সুন্দর করে। তারপর হচ্ছে কে সিলোমযুক্ত প্রাণী, বলতে পারো এ হচ্ছে অ্যাসিলোমেটের সিলোম থাকে, এসিডোসিলোমেটের সিলোম থাকে না, আর এই হচ্ছে তোমার ইউসিলোমেটের সিলোম থাকে। বুঝতে পারছো? আচ্ছা দেখি সবাইকে বুঝতে পেরেছো, আমাকে একটু জানাও তো তোমরা বুঝতে পেরেছো নাকি, মানে আমি নেক্সট টপিকে যাব। ওকে, নাম কিসের নাম, পর্বের নাম। আচ্ছা দেখো, পর্বের নাম হচ্ছে পর্ব 3 ছিল তোমার প্লাটিহেলমিনথিস, পর্ব 4 ছিল হচ্ছে তোমার সিউডোসিলোমেট, আর হচ্ছে মানে সরি পর্ব 3 ছিল হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিস, পর্ব 4 ছিল হচ্ছে তোমার নেমাটোডা, পর্ব 5 থেকে 8 ছিল হচ্ছে তোমার মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, আর হচ্ছে তোমার একাইনোডার্মাটা। ওকে বলো সবাই বুঝতে পেরেছো? এই সবই তো নাম জানতে চেয়েছো তাই না? আচ্ছা সবাই বলো বুঝতে পেরেছো নাকি? বুঝতে পারলে আমি হচ্ছে আমার নেক্সট টপিকে যাব, যেহেতু আমি বেশি কিছু পড়বো না, অল্প অল্প পড়বো। কোনো কোয়েশ্চেন থাকলে সবাই কমেন্ট করে দাও, এবং তোমরা যারা যারা লাইভটা দেখছো আবার বলছি লাইভটা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ডরাও লাইভটা দেখতে পারে, ঠিক আছে। আচ্ছা দেখো ইংলিশ ওয়ার্ড গুলা কি পড়তে হবে কিনা, ইংলিশ ওয়ার্ড কিন্তু তেমন কিছু নেই, ঠিক আছে। যেমন ধরো তুমি যদি পর্বের নামগুলো মুখস্থ করো, যেমন ধরো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, তারপর ধরো হচ্ছে নেমাটোডা, মলাস্কা, এগুলাই কিন্তু তার নাম, মানে এগুলাই হচ্ছে ইংলিশ লেখা, এভাবে বাংলায় লেখা। ইংলিশ কিন্তু তেমন কোনো জিনিসপত্র নেই। যেমন ধরো তুমি সিলোমকে তো বাংলায় উচ্চারণ করতে পারবে না তাই না, তো ওটার ইংলিশ নাম জানলে তোমার অ্যাজ ইউজুয়াল এটার বাংলা নামটা সেম। তো এই চ্যাপ্টারটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, আমরা একটু একটু করে পড়বো, তো একটু একটু করে পড়বো, যার কারণে আমাদের একটু একটু করে পড়ার কারণে প্রতিদিন একটু একটু করে পড়লে বছর শেষে দেখবো আমরা অনেকটুকু পড়ে ফেলছি। বই যখন উল্টাবা তখন দেখবো আল্লাহ অনেক কিছু পড়া হয়ে গেছে, আমরা একটু একটু করে পড়েছি, আমরা অনেক কিছু পড়ে ফেলেছি, ঠিক আছে। ওকে তোমরা যারা আছো তোমরা লাইভটা শেয়ার করে দাও, আবার বলছি তোমাদের ফ্রেন্ডরা যাতে তোমাদের সাথে লাইভটা দেখতে পারে, ঠিক আছে। তোমরা বুঝছো না কেন, তোমাদের সাথে যদি লাইভটা দেখে তাহলে কি হবে বলো তো, কম্পিটিশন হবে, যেখানে যত বেশি কম্পিটিশন, ঠিক আছে, কম্পিটিশন করতে শিখবা লাইফে। তুমি যদি কম্পিটিশন না করতে পারো, তোমরা যদি মনে করো যে ঠিক আছে আমি ক্লাসটা করতেছি আমি পারবো, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু মানুষজন কম না, ঠিক আছে, অনেক ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী আছে। তো তুমি যদি তাদের মাঝে লাইভটা শেয়ার করে দাও, তারাও তোমাদের মাঝে আসবে, দেখবা হচ্ছে মানে একটা চান্স, মানে ক্লাসটা করতে তোমাদের মজা লাগবে, ঠিক আছে। ধরো অনেক মানুষ যখন আসবে, অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করবে, এক একজন এক একটা টাইপ অফ কোয়েশ্চেন করবে, তুমি এক একজনের কাছ থেকে এক একটা টাইপ অফ কথাবার্তা শুনতে পারবা, এক একটা জিনিস সম্পর্কে জানবা। তোমরা যত বেশি কোয়েশ্চেন করবা আমি তত বেশি অ্যান্সার দিব, ঠিক আছে, তোমরা তো কোয়েশ্চেনই করো না। তোমরা যত বেশি কোয়েশ্চেন করবা আমি তত বেশি অ্যান্সার দিব, তোমরা একটা টপিক সম্পর্কে ততটাই ক্লিয়ার হবে। ওকে তাহলে আমি হচ্ছে আমার নেক্সট টপিকটা স্টার্ট করছি। তো যেটা বলছিলাম কম্পিটিশন বাড়াও, ঠিক আছে, কম্পিটিশন বাড়াও যাতে হচ্ছে ক্লাসটা অনেক মানে এনজয়মেন্টের সাথে তোমরা ক্লাসটা করতে পারো, মানে কম্পিটিশন বাড়াও, ঠিক আছে। ওকে দেন হচ্ছে আমি আমার নেক্সট টপিকটা স্টার্ট করতেছি, আমার হচ্ছে ভ্রূণস্তর সিলোম টিলোম নিয়ে টপিকগুলো শেষ। আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি পরিফেরা পর্বের প্রাণী। আগে বলেছি পরিফেরার কিছু নেই, তোমরা যখন বইটা খুলবে ফার্স্ট অফ অল পরিফেরা নিয়ে এই দুটো পর্ব নিয়ে কথাবার্তা লেখা আছে, এটা লিখবা।
আর পরিফেরা পর্বের প্রাণীদের গায়ের মধ্যে পরিফেরা পর্বের প্রাণীর মানে অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী, ঠিক আছে। পরিফেরা পর্বের প্রাণীর অপর নাম হচ্ছে ছিদ্রাল প্রাণী। এখন কথা হচ্ছে আপু এই জিনিসটা আসলে কোথায় দেয়া আছে? এই জিনিসটা বই দেয়া আছে এবং আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে ইভেন আমি না, মানে হচ্ছে সব টিচার একটা মানে নর্মাল একটা বই, এটা মেইন বুক হিসেবে ফলো করে জুলজির জন্য, সেটা হচ্ছে গাজী আজমল স্যারের বই। গাজী আজমল স্যারের বই খুলবা, ওটা টপিকের সবার উপরে লেখা আছে দেখবা পরিফেরা অথবা ছিদ্রাল প্রাণী। কেন ছিদ্রাল প্রাণী কেন লেখা আছে? কারণ এদের দেহের বিভিন্ন জায়গায় জায়গায় ছিদ্র থাকে, ঠিক আছে। তো এই ছিদ্রগুলো দিয়ে ওরা কি করে? পানি, খাদ্য, অক্সিজেন, মানে পানি, খাদ্য, অক্সিজেন, ইভেন শুক্রাণু প্রবেশ করে এই ছিদ্রটা দিয়ে, ঠিক আছে। এবং যা প্রবেশ করে তারা তো একটা ছিদ্র দিয়ে প্রবেশ করে এবং অপর দিকে আরেকটা ছিদ্র আছে সেটাতে বের হয়ে যায়। এবং যেহেতু এরা অনুন্নত শ্রেণীর প্রাণী, এদের কিন্তু কিছুই থাকে না, ঠিক আছে। যেহেতু এরা অনুন্নত শ্রেণীর প্রাণী, নাথিং, ওদের কিছুই থাকে না, মানে ওদের কোনো রক্ত সংবহন তন্ত্র নেই, ওদের কোনো শ্বসন তন্ত্র নেই, ওদের শুধুমাত্র কি আছে বলতো? পানি ঢুকতে পারে, পানি বের হতে পারে, তাহলে কি থাকবে বলতো? পানি সংবহন তন্ত্র থাকে আর কি, থাকে হালকার উপর ঝাপসা। আর এই যে দুইটা জিনিস তো দুইটা কোনোটাই থাকে না, এটা এককোষী প্রাণী, এদের কোনো ভ্রূণস্তর নাই, আর এদের তো কোনো সিলোমই নাই, ঠিক আছে। সিলোম তো পরে কথা, এটা ত্রিস্তরী প্রাণী না, তাই এদের সিলোমও নাই। এদের দেহে কিছু মানে স্পিকিউল বা চুনময় মানে কাটার মতো কিছু অংশ দেখা যায়। এখন কথা হচ্ছে চুনময় মানে কি? ওই যে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ, ঠিক আছে, ওই কাটাগুলো, যার কারণে ওকে চুনময় বলা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কাটা অথবা স্পিকিউল বলা হয়। এদের দেহে কিছু বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে যেগুলোর নাম হচ্ছে কোয়ানোসাইট নামক কোষ। এই কয়েকটা জিনিস সম্পর্কে হালকা পাতলা জানলে তোমাদের পরিফেরার টপিকটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। এখন কথা হচ্ছে আপু পরিফেরা পড়তে গিয়ে তো নিচে অনেকগুলো বৈজ্ঞানিক নাম দেখছি, এগুলো কি সব মুখস্থ করতে হবে? না, এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে না। আমি চ্যাপ্টারের শেষে, টপিক শেষে আমি তোমাদের বলে দিব আসলে কোন বৈজ্ঞানিক নামটা তোমরা পড়বা, কোনটা পড়া লাগবে, কোনটা লাগবে না। যারা এখনই জানতে চাও তাদের জন্য বলবো হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করে দেখবা ব্যবহারিক অংশ নামক একটা টপিক আছে, ওই ব্যবহারিক অংশটা খুললে দেখবা হচ্ছে পরিফেরার আন্ডারে 2-3টা করে উদাহরণ, নিডারের আন্ডারে 2-3টা করে উদাহরণ, আমরা শুধু ওগুলা পড়বো, ঠিক আছে। ওই নামগুলো পড়লে আমাদের জন্য ইনাফ, ঠিক আছে। পরিফেরা বুঝতে কারো সমস্যা আছে তাহলে হচ্ছে আমরা নিডারিয়াতে চলে যাব, একটু বলো কার কোনো সমস্যা থাকলে, কোয়েশ্চেন থাকলে করতে পারো। ওকে, আই গেস কার কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে আমি স্টার্ট করে দিচ্ছি আমার নেক্সট টপিকটা। পরিফেরার পরে যে টপিকটা সেটার নাম হচ্ছে নিডারিয়া। নিডারিয়া সম্পর্কে তোমরা কিন্তু অনেক কিছু জানো, আমি স্টার্ট করে দেবো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবা, এবং পড়ার সময় যদি কোনো কোয়েশ্চেন অ্যারেজ হয় তাহলে তোমরা হচ্ছে চলে যাবে সোজা হচ্ছে ওই যে পেজের মেসেঞ্জারের ওই আইকনটাতে চলে যাবে, ওখানে গিয়ে সুন্দর করে মেসেজ টাইপ করে দিবা, তোমাদের অ্যান্সার ইনস্ট্যান্টলি পেয়ে যাবে, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো, ঠিক আছে। তো এই হচ্ছে কোনো সমস্যা থাকলে তো অবশ্যই জানাবা। তো আমি আমার নেক্সট টপিকে চলে যাই। আমার নেক্সট টপিক হচ্ছে দেখো নিডারিয়া। তো চলো একটু মোছামুছি করি। নিডারিয়া পর্বের প্রাণীদের কিন্তু একটা বিশাল বৈশিষ্ট্য আছে। নিডারিয়া পর্বের প্রাণীদের বিশাল বৈশিষ্ট্যটা আসলে কি? নিডারিয়া পর্বের প্রাণীরা কিন্তু দ্বিস্তরী প্রাণী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী। দ্বিভ্রূণস্তরী প্রাণীরা কারা বলতো? নিডারিয়া পর্বের প্রাণীরাই কিন্তু আমরা বলেছি দ্বিভ্রূণস্তরী প্রাণী, ঠিক আছে। তো নিডারিয়া পর্বের প্রাণীগুলোকে যদি আমরা দ্বিভ্রূণস্তরী প্রাণী বলি তার মানে আমরা একটা উদাহরণ পেয়ে গিয়েছি, তারা হচ্ছে দ্বিভ্রূণস্তরী প্রাণী একটা, ঠিক আছে। সেকেন্ড অফ অল নিডারিয়া পর্বের প্রাণীদের আমি যে বললাম আপু নিডারিয়া স্টার্ট করলেন, তো পরিফেরার তো একটা নাম দিয়েছিলেন, পরিফেরার নামটা কি ছিল বলতো? ছিদ্রাল প্রাণী ছিল, ঠিক আছে। তো নিডারিয়া পর্বের প্রাণীদের নাম হচ্ছে সমুদ্রের ফুল অথবা সমুদ্রের রেইন ফরেস্ট, ঠিক আছে। এদের জীবের মধ্যে প্রায় 25% জীবই সমুদ্রে থাকে, যার কারণে দেখা যায় যে আর এরা হচ্ছে সমুদ্রে যখন থাকে তখন খুব বিন্যস্ত অবস্থায় থাকে, তো যার কারণে এদেরকে আমরা বলি হচ্ছে সমুদ্রের ফুল বা সমুদ্রের রেইন ফরেস্ট, ঠিক আছে। ওকে, তারপর চলে আসে হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা। আচ্ছা, নিডারিয়া পর্বের প্রাণী থেকে আমরা আসলে কি পড়বো? একে তো জানি এরা দ্বিভ্রূণস্তরী প্রাণী, এদের কি কোনো সিলোম আছে? এদের কিন্তু আগে থেকে কোনো সিলোম টিলোম নেই। সেকেন্ডে চলে আসো আসলে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যটা কি তোমাকে উল্লেখ করতে হবে। নিডারিয়া পর্বের প্রাণীর কিন্তু উপর দিয়ে এক্টোডার্ম থাকে, এন্ডোডার্ম থাকে এবং মাঝে কিন্তু মেসোডার্ম থাকার কথা ছিল, ওদের কি থাকে বলতো? মেসোগ্লিয়া থাকে, যেটা হচ্ছে একটা অকোষীয় আবরণ, এটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। এবং ধরো এদের মধ্যে এসব তো দ্বিভ্রূণস্তরী প্রাণী, বুঝছো, মানে এরা এত উন্নত শ্রেণীর প্রাণী না, তাহলে এরা ওদের খাবার খাওয়া, চলন টলন এগুলো কি দিয়ে করে?
এটা নিয়ে আমরা ডিটেলসে পড়বো হচ্ছে তোমার হাইড্রা চ্যাপ্টারে। ওখানে দেখবা যে এদের কোষিকা নামক একটা অংশ থাকে। কত হচ্ছে আপু কোষিকা কি? ধরো এটা একটা হাইড্রা, আমি চিত্র ভালো আঁকতে পারি না, আগে বলতেছি। ধরো এই যে আমার চিত্রের অবস্থা। আচ্ছা দেখো, এই যদি তুমি একটা হাইড্রা ধরো, তাহলে হাইড্রার এরকম এরকম কিছু কোষ থাকে, এই যে এরকম। কিন্তু মোটেও গাছ না বা কলা গাছ না, আমি ট্রাই করেছি আঁকার, আমার আঁকার হাত একদম খুব বাজে। আচ্ছা যাই হোক, দেখো যে এই যে হাইড্রাটা, ঠিক আছে, এইটা যদি একটা হাইড্রার বডি হয়, এটা হবে তার মুখ ছিদ্র, এটা হবে তার পদতল, ঠিক আছে। আর মুখের এপাশে এরকম এরকম অনেকগুলো জিনিসপত্র থাকে, এই যে এরকম এরকম শাখা প্রশাখার মতো। এটা ওদের হাত পা। আর ওদের হাত পাকে আমরা বলি কি বলতো, নিডারিয়া পর্বের প্রাণীদের হাত পাকে কি বলি? নিডারিয়া পর্বের প্রাণীদের হাত পাকে আমরা বলি কোষিকা, ঠিক আছে। এদের কোষিকাটাকে তুমি যদি একটু অংশ একটু কাটো, কেটে যদি একটু বড় করে দেখো, তখন আমরা কি পাবো জানো? তখন আমরা একটা বিশাল একটা কোষ আবিষ্কার করবো। কথা হচ্ছে এখন কোষ জিনিসটা কি, চলো একটু পড়াশোনা করি। কি কোষ পাবো আপু? এমন কি কোষ পাবো যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে পড়াশোনা করতেছি? কোষটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এই যে এরকম একটা কোষ পাওয়া যায়। চিত্র মিত্র সবই ভুলে গেছি, মানে এরকম কাইন্ড অফ। কেউ হাই শোনা, আমি আসলে ভালো আঁকতে পারি না। আচ্ছা, আমরা যে কোষটা পাবো সেই কোষটার নাম হচ্ছে নিডোসাইট কোষ, ঠিক আছে। যে কোষটা পাবো সেই কোষটার নাম কি বলতো? নিডোসাইট কোষ। এরকমই থাকে কোষটা, ঠিক হচ্ছে তোমার এই যে এরকম। এর গায়ে সুন্দর করে এরকম প্যাঁচানোর মতো সূত্র থাকে, এবং এখান থেকে তোমার হচ্ছে এই যে এরকম, এই যে এরকম থাকে, ঠিক আছে। এখানে তাদের একটা ঢাকনার মতো অংশ থাকে, বুঝতে পেরেছো ব্যাপারটা কি? আমি একটু বলি। তারপরে এখানে এই সাইডটাতে ওদের কিছু রশ্মির মতো অংশ থাকে, আর এই জায়গায় হচ্ছে তোমার গোল 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 পেশির মতো অংশ থাকে। এগুলো তোমরা এখন বুঝবা না, নর্মাল জিনিস, কখনো পড়ো না। এগুলো আমরা হাইড্রাতে গেলে পাবো। হাইড্রার এই কোষটার নাম হচ্ছে নিডোসাইট কোষ বা ওদের দংশন অঙ্গাণু, ঠিক আছে। যেটা দিয়ে ওরা হচ্ছে খাবার সব বিভিন্ন ধরনের কাজকর্ম করে, যে দংশন অঙ্গাণু যেটাকে বলে, দংশন অঙ্গাণু, ঠিক আছে। দংশন অঙ্গাণু মানে এটা দিয়ে কিন্তু ওরা খাবার খাচ্ছে, আহার, চলন, পশু শিকার সবকিছু এটা দিয়ে করতেছে। তো এই কোষিকার এই কোষগুলো হয় কি জানো? কোষিকার এই যে একটা চিকন একটা অংশ দেখতেছো না, এটা হচ্ছে বন্দুকের ট্রিগারের মতো কাজ করে। যখন এটার আশেপাশে দিয়ে কোনো শিকার যাচ্ছে, কোষিকার আশেপাশে দিয়ে এবং এটা নিউরোসিলে স্পর্শ করে, তখনই সাথে সাথে বুঝছে অপারকুলামটা খুলে যায়, খুলে গিয়ে এই জিনিসটা বের হয়ে যায়। এখন কথা চাপো, এই জিনিসটা বের হলে এখন কি হবে? এই জিনিসটা বের হলে জিনিসটা এরকম লাগবে, দেখো এরকম থাকবে। এটা যখন উল্টায় বের হয়ে যাচ্ছে তখন জিনিসটা হচ্ছে এরকম থাকে। এর গায়ে এরকম বড় বড় কাটার মতো অংশ থাকে, এভাবে ছোট 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 কাটার মতো অংশ থাকে, ঠিক আছে। এবং এটার মধ্যে এত বড় একটা সূত্রক থাকে, এই যে এই সূত্রকটা পেঁচানো থাকে, এটা বের হয়েছে। এখন কথা চাপো, এটা করলে কি লাভ হবে? এই যে তুমি সূত্রকটা দেখছো না, এই সূত্রকটা দিয়ে ওরা শিকারগুলোকে পেঁচাই ফেলে, এবং কাটাগুলা দিয়ে মানে মানে শিকারে গায়ে গায়ে কাটাগুলো ছিদ্র করে দেয়। এবং কথা চাপো, এত কিছু করে কি লাভ হবে? কি লাভ হবে? এগুলা দিয়ে তো আটকায় ফেলছে। আর হচ্ছে এগুলো কোথায় থাকে বলতো? একটা হাইড্রার এরকম কোষিকাগুলোতে থাকে না? কোষিকাগুলো কোথায় থাকে? মুখছিদ্রের অংশগুলোতে থাকে না? কোষিকাগুলো থেকে এই নিউরোসাইট অংশগুলো বের হয়ে এগুলো মুখ হা করে শিকারগুলোকে ভেতরে ঢুকায় নেয়। বুঝতে পারছো আমার কথা? এখন কথা হচ্ছে আপু, তাহলে এইটা কেন? এটা কি শুধু পেঁচানোর কাজ করে? না, এই হাইড্রার এই নিউরোসাইট কোষের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ থাকে, বিষাক্ত একটা তরলের মতো থাকে, যেটার নাম হচ্ছে হিপনোটক্সিন, ঠিক আছে। যে বিষাক্ত নামটা হচ্ছে কি বলেছি বলতো? হিপনোটক্সিন। মানে এটা প্রোটিন প্লাস ফেনল দিয়ে গঠিত। এটা করে কি জানো? এটা হচ্ছে পেঁচায় না, এভাবে শিকারগুলোকে পেঁচাই ফেলে শিকারের গায়ের মধ্যে হিপনোটক্সিনটা প্রবেশ করায় দেয়, যাতে শিকারটা কি হয় বলতো? অবশ হয়ে যায়, অবশ হয়ে যায়, এবং যাতে খুব সহজে সেটাকে ভক্ষণ করতে পারে। এই ছিল হচ্ছে তোমার নিডারিয়া পর্বের প্রাণীর একটা বিশাল বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ওদের নিডোসাইট নামক একটা দংশন অঙ্গাণু আছে, ঠিক আছে। আর নিডারিয়া পর্বের প্রাণীরা যেহেতু অধিকাংশ সামুদ্রিক, নট সবাই সামুদ্রিক, অধিকাংশ সামুদ্রিক, এবং নিডারিয়া পর্বের প্রাণীদের কি বলা হয় বলতো? সমুদ্রের ফুল বলা হয়, ঠিক আছে। তারপর কথা আসবে কি, যে নিডারিয়া পর্বের প্রাণীরা কিন্তু দ্বিভ্রূণস্তরী প্রাণী ছিল, ওদের কিন্তু কোনো সিলোম ছিল না, এবং এরা যৌন এবং অযৌন দুই ধরনের মিলনই ঘটাতে পারে, ঠিক আছে। এদের কিছু লার্ভা দশা আছে। তো এই কয়েকটা বৈশিষ্ট্য দেখো, আমি কিন্তু 6-7টা বৈশিষ্ট্য বলে ফেলছি, তোমাদের কিন্তু এতগুলো বৈশিষ্ট্য লাগে না। 5টা বৈশিষ্ট্য লিখে টিচাররা এত খুশি হয়, তাহলে তোমরা এতগুলো বৈশিষ্ট্য কেন লিখবা? আমাকে আবার থ্যাঙ্কস দিবা, কারণ হচ্ছে দেখো আমরা পড়তে পড়তে কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য পড়ে ফেলছি, ঠিক আছে। নেক্সট দিনের টপিক হবে আমাদের প্লাটিহেলমিনথেস নেমাটোডা।
মানে হচ্ছে এই দুইটা পড়তে কিন্তু খুব সময় লাগবে না। এই তোমরা সবাই অলরেডি জানো এই দুইটা কি বলতো কৃমি নিয়ে টপিক, ঠিক আছে। ওটা পড়তে গিয়ে আমরা অনেক ভয়ানক ভয়ানক কিছু রোগ সম্পর্কে জানবো, অনেক কিছু শুনতে পারবো, অনেক কিছু জানতে পারবো যেটা এখনো পর্যন্ত তোমরা জানো না, ঠিক আছে। নেক্সট ক্লাসটা হবে খুব একটা ব্লাস্ট টাইপের ক্লাস, কারণ হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা চিন্তা করতে পারবে না কৃমি আসলে আমাদের কতটা ক্ষতি করতে পারে। তো সেটা নিয়ে আলোচনা করবো আমাদের নেক্সট ক্লাসে প্লাটিহেলমিনথেস এবং নেমাটোডা নিয়ে, প্লাস মলাস্কা অ্যানিলিডা আর্থ্রোপোডা একানোডার্মাটা। আমরা ইনশাআল্লাহ ট্রাই করবো নেক্সট ক্লাস আমাদের নন করোটা পর্বে সেলিমিনাসটা শেষ করে দেওয়ার জন্য। কিন্তু নেক্সট ক্লাসটা একটু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ধামাকা একটা ক্লাস হবে। কারণ নেক্সট ক্লাসে আমরা কৃমি নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। ছোট্ট একটা জীব কৃমি, এই কৃমিটা আমাদের দেহের ভিতরে ঢুকে কি কি অপকার করতে পারে আমরা জানি। কৃমি ঢুকে রক্ত খায়, ঠিক আছে, ওকে আপু আর কি করে, আর এত এত বাজে বাজে রোগ সৃষ্টি করে যেগুলো হচ্ছে তোমরা রাস্তায় দেখো, প্রতিদিনই রাস্তায় দেখো এগুলা, কিন্তু কথা হচ্ছে তোমরা এটা বুঝো না যে আসলে আপু এই রোগটা কেমনে হচ্ছে, এটা কেন হইতেছে, এটা কিসের জন্য হচ্ছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কৃমি কিছু মারাত্মক সাইড ইফেক্ট, মানে সাইড ইফেক্ট থাকবে, তাই না। তো কৃমির হচ্ছে আসলে কি কি রোগ সৃষ্টি করতে পারে। তো নেক্সট ক্লাসটা একটা ব্লাস্ট টাইপের ক্লাস হবে। তো যারা আমার ক্লাসটা এখন দেখছো এবং যারা শেয়ার করেছো তারা আবার ক্লাসটা শেয়ার করে দিবে, মানে যারা শেয়ার করেনি তারা শেয়ার করে দিবে, যাতে হচ্ছে সবাই আমাদের সম্পর্কে জানতে পারে। এবং আমার নেক্সট ক্লাস হচ্ছে রুটিনটা দেওয়া আছে ফ্রাইডেতে, ঠিক আছে। আমার নেক্সট ক্লাসটা হচ্ছে ফ্রাইডেতে। তো ইনশাআল্লাহ আমার ফ্রাইডেতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো সেই হিসেবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে আর কি, এই টপিকটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তারা হচ্ছে পেজে জানাবা, বা নেক্সট ক্লাসের প্রথম 10 মিনিট কিন্তু আমি টপিকের সলভ বা সলিউশন নিয়ে কাজ করব। তো তখনও যদি কোনো সমস্যা থাকে তারা জানাতে পারো। আর নেক্সট ক্লাস অবশ্যই করবে, কারণ হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য আসলে কি কি জিনিসপত্র লাগবে, মানে কৃমিটা আসলে কি ক্ষতি করতেছে, ঠিক আছে, এটা লাগবে। ওকে, আই গেস আর কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, আই গেস কারো কোনো সমস্যা নেই। তো সবাই হচ্ছে, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে ক্লাসে হচ্ছে তোমরা ইয়ে করে দেখে, মানে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে আমাকে জানাতে পারো। তো নেক্সট ক্লাসে সবাই অবশ্যই জয়েন করবে, কারণ আমরা একটা ধামাকা টপিক নিয়ে আলোচনা করবো। তো সবাই সাথে থাকো, সুস্থ থাকো। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।